যোগের মুক্তি যোগ চর্চায় ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া, যা ভারত থেকে ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। শিকাগোয় স্বামী বিবেকানন্দ যোগ দর্শন তুলে ধরেছিলেন। 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর 2015 থেকে মোদী সরকারের উদ্যোগে 21শে জুন এই দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালন করা হয় এবং এবছর অর্থাৎ 2026 সালে আন্তর্জাতিক যোগা দিবস তার সবার নজর ছিল অবশ্যই বাংলার কলকাতায়। আর এই আন্তর্জাতিক যোগ দিবসে প্রত্যেক বছরই নতুন নতুন থিম থাকে। এবছর থিম যোগা ফর হেলদি এজিং। এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব, কারণ আমরা জানি যোগ চর্চা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি প্রত্যেক দিন করা যায় তাহলে সুস্থ থাকা যায় বহু দিন পর্যন্ত, কিন্তু সঠিকভাবে তা করতে হবে। আর সেই সমস্ত কিছু নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এশিয়ান যোগা রিসার্চ সেন্টারের সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ। উজ্জ্বল দা, স্বাগত জানাই। নমস্কার দাদা। প্রথমেই যেটা জানতে চাইবো যে যুগ যুগ ধরে এই যোগা দিবস পালন করা, যোগা দিবস 2015 থেকে যদিও করছে, কিন্তু এই যোগ চর্চা তো যুগ যুগ ধরে হয়ে আসছে। আমরা দেখেছিলাম কিছু বছর আগে পর্যন্ত আমরা ততটা সচেতন ছিলাম না, যেটা হয়তো এখন বহু মানুষ হয়েছে। কিন্তু কি দেখছেন আপনারা যে সত্যি কতটা সচেতন হয়েছে মানুষ? এই যোগ চর্চা আমাদের দৈনন্দিন জীবনে যে এর একটা বিরাট গুরুত্ব রয়েছে, কতটা তারা বুঝতে পেরেছে? দেখুন, এটা বহু যুগ ধরে হচ্ছে। অনেক সময় বলে যে হরপ্পা মহেঞ্জোদারো থেকে চিত্রের মধ্যেও কিছু কিছু পশ্চার পাওয়া গেছে। তো এটা তো একটা পৌরাণিক দিক থেকে, এবং পরে আমরা জেনেছি আমাদের ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ, তাদের থেকেও এই যোগাসনটা আমাদের সৃষ্টি হয়েছে। যোগাসনের অনেকগুলো দিক রয়েছে। একটা আধ্যাত্মিক দিক, অনেকে বলে যে ভারতবর্ষ হচ্ছে সন্ন্যাসীদের দেশ, এখানে হচ্ছে ধ্যান ধারণার দেশ। আবার কোনো জায়গায় হয় শুধু পশ্চার, এটা খেলাধুলার একটা অঙ্গ। আগে এটাকে বলা হতো যোগ ব্যায়াম, কিন্তু এখন আধুনিক যুগে দেখা গেছে যে যোগাসনটা শুধু পার্টিকুলারলি ধ্যান মুনি ঋষিদের একটা অংশ তো অবশ্যই, তার সঙ্গে থেরাপিউটিকও যুক্ত হয়ে গেছে। মানে যোগের মাধ্যমে চিকিৎসা হচ্ছে। আগে যোগ হচ্ছে প্রিভেন্টিভের দিকে কাজ করতো, আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকে বাড়ানোর জন্য করা হতো, কিন্তু এখন যোগকে চিকিৎসার অন্তর্গত করা হয়ে গেছে। মানে যোগাসন করে মানুষ রোগ মুক্তি লাভ করছে। সেই জন্যই যোগার উপর এত ধ্যান ধারণা আস্তে আস্তে দিনে দিনে, এবং আমাদের দেশে না সারা বিশ্বে কিন্তু এটাকে গ্রহণ করে নিয়েছে। এবং আমাদের দেশের এই 12তম বর্ষ হচ্ছে, কিন্তু আমরা জানি যে প্রায় 200 উপরে দেশ এই যোগা ডেটাকে পালন করে। একদমই তাই। এবং কোথাও বলা যায় যেন একটা মানে আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে এই যোগা দিবস। একটা বিষয় জানতে চাইবো যে প্রত্যেক বছর তো আলাদা আলাদা থিম থাকে। 2026-এ আমরা জানি যে এবারের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং, অর্থাৎ যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদেরকে কোথাও গিয়ে মাথায় রেখেই এবারের থিম তৈরি করা হয়েছে। এই যে নতুন নতুন ভাবে থিম প্রত্যেক বছর তৈরি করা হয়, কোন দিকগুলো মাথায় রেখে সেটা করা হয়? এগুলো দেখা হয় যে যোগাসনের মাধ্যমে কি কি উপকার পেতে পারে মানুষ, সেটা হচ্ছে প্রথম লক্ষ্য। এবারে যেমন থিমটা নেওয়া হয়েছে হেলদি এজিং, মানে বয়স্ক লোকরা কিভাবে সুস্থ থাকবে যোগাসনের মাধ্যম দিয়ে। আমরা একটা রিসার্চে দেখা গেছে যে আমরা সরকারিভাবে দেখা গেছে 2021 থেকে 2030 এই এই মানে টাইমিং পিরিয়ডটা এটা বয়স্ক লোকদের জন্য ভাবা হচ্ছে। তার কারণটা হচ্ছে আমাদের ভারতবর্ষের কথাই বলি যে 80-র ঊর্ধ্বে, মানে 60টা এখন আর কোনো বয়স নয়। আগে আমাদের 60-এর পর রিটায়ার হতো, এখন 60-এর পর নতুন লাইফ শুরু করছে লোকে। আমি বলি এটাকে যদি আপনি উল্টে নেন দেখবেন এটা 01, যদি বাংলায় দেখেন তাহলে এটা 01 এসে যাচ্ছে, মানে বয়সটাকে 60টাকে। তো 60 থেকে নতুন হচ্ছে, এবং মানে আমাদের গড় আয়ু অনেকটা বেড়ে যাচ্ছে। এবং এই আয়ু বেড়ে যাওয়ার জন্য মানুষের সেই সময় সমস্যাটা অনেক আছে, এবং এই সমস্যাটাকে রোধ করার জন্য একমাত্র মানুষ ওষুধের উপর নির্ভর হয়ে থাকে। দেখবেন একটি বয়স্ক মানুষের খাবারের চেয়ে ওষুধের বাক্স সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে যদি আমরা এল্ডারদের জন্য আমরা যদি আগে থেকে প্রিভেন্টিভ যদি কিছু আসন ব্যায়াম আমরা সেট করে দিই, তাহলে দেখা যাবে যে অনেক ওষুধের সংখ্যাটা কমে যাবে। যেমন ধরুন আর্থ্রাইটিসের সমস্যা, এটা অ্যাকচুয়ালি কিন্তু পুরোপুরি ওষুধে সারে না, ব্যথাটা কমে, কিন্তু আপনার মোবিলিটিটা কখনো বাড়তে পারে না আপনি যদি ফিজিক্যাল এক্সারসাইজ না করেন। তারপর ধরুন মেন্টাল টেনশন বা ঘুমের ডিস্টার্ব, শরীরের ক্যালোরি বার্নিং এর জন্য কিছু এক্সারসাইজ, কিছু আসন, কিছু প্রাণায়াম আমাদের ক্ষেত্রে খুব দরকার, খুব জরুরি।
তো এই জন্য যদি আমরা খুব প্রপার ওয়েতে কাকে সেটিং করে দেওয়া হয় একটা মানুষের, আমি প্রচুর বয়স্ক বার্ধক্য চিকিৎসকদের সঙ্গে কাজ করি আমি, যাদের মাধ্যম দিয়ে আমরা দেখেছি যে তাদের অনেক সমস্যা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সমস্যা কিন্তু আমরা দেখি যে একটা মানুষকে দেখবেন, আমরা একটা আমাদের ফর্ম আছে যেখানে 36 রকম অসুখ আছে, তা একজন ভদ্রলোককে ফিল আপ করতে দিয়েছি, দেখি 36টাতে টিক মেরেছেন, প্লাস মানে এনি যদি আদার্স কিছু থাকে সেখানেও দেখি আর 2-4টে লিখে দিয়েছেন। তো একটা মানুষ 36টা রোগ নিয়ে বেঁচে থাকতে পারেন না। আমি বললাম আপনি যখন হেঁটে আমার কাছে এসেছেন এবং বসেছেন, কথা বলতে পারছেন, তার মানে আমি ভাববো আপনি সুস্থ। অসুস্থ আমরা তাকেই ধরি যে বেড রিডেন, মানে আমরা দেখতে যাই আমি খুব অসুস্থ, গিয়ে দেখলাম যে উনি বসে চা খেতে খেতে আমার সঙ্গে গল্প করছেন, কিন্তু তার মানে সে অসুস্থটা মানসিকভাবে। আমাদের হেলদি বডি অ্যান্ড হেলদি মাইন্ড, এই দুটো দরকার আছে। বডি যোগ মানে হচ্ছে দেহ এবং মনের সংযোগ, এই দেহ মনকে সুস্থ রাখার জন্য যোগাসনের ভূমিকা অনেক। একদম, মানে এই যেটা আপনি বললেন যে যোগ মানে যুক্ত করা, করা। এবং আমি ধাপে ধাপে আসব, কোন বয়স থেকে শুরু হওয়া প্রয়োজন, সত্যি কি কোনো বয়স সীমা রয়েছে নাকি যে কোনো বয়স থেকেই এটা শুরু করা যায়, এবং একেবারে বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের পর্যন্ত কি কি ধরনের যোগ চর্চা তারা দৈনন্দিন জীবনে রাখতে পারে। তার আগে যেটা জানতে চাইবো যে এই যোগ ব্যায়ামের সাথে মানে কিছুটা সচেতনতা এখন আমাদের মধ্যে বেড়েছে, কিন্তু তার পাশাপাশি যদি জিম দেখা যায় বা অ্যারোবিক্স দেখা যায়, জুম্বা দেখা যায়, এর প্রতিও কিন্তু মানুষের অনেকটা আগ্রহ, কিন্তু কোথাও গিয়ে যোগ চর্চা তার থেকে বেশ খানিকটা এগিয়ে, কারণ বললেন যে তার মধ্যে মানে শারীরিক কোনো রোগ যদি থাকে সেটাও কিন্তু সারানো সম্ভব। তো উপকারিতা ঠিক কতটা এবং কোন জায়গায় এগিয়ে? আপনার প্রশ্নটা দারুণ, কারণ হচ্ছে যারা বলবে যে এখন যোগা ডে হচ্ছে, তাহলে জিম ডে তো হচ্ছে না, তাই না, বা অ্যারোবিক্স ডে হচ্ছে না। আমি বলি যে এগুলো সবই স্বাস্থ্যের একটা অঙ্গ। এবার এক একটা বয়সের এক এক রকম ভাবে স্বাস্থ্য চর্চা হয়। এখন ধরুন একটা টিনেজ যারা আছে 16, 17, 18, 20, 22 বছর, তারা মাসল বিল্ড আপের উপর জোরটা বেশি দেয়, এটাও শরীর চর্চা। আমি বলি যে শরীর চর্চা মানে হচ্ছে সকালবেলা উঠে হাঁটাটাও শরীর চর্চা, সাইকেল চালানোটা শরীর চর্চা, সুইমিং করাটা শরীর চর্চা, যে ফুটবল খেলছে তাও শরীর চর্চা, সবটাই শরীর চর্চার অঙ্গ। এবারে এক একটা বয়সের এক একটা হরমোনাল ব্যালেন্স থাকে আমাদের বডিতে, তখন তারা মনে হয় যে কয়েকটা মাত্র ব্যায়াম করে আমার কি হবে, তার থেকে আমি গিয়ে জিমে গিয়ে কিছু এক্সারসাইজ করি। আচ্ছা, জিমের আর যোগার মধ্যে তফাৎটা হচ্ছে, জিমেতে আমাদের করতে গেলে একটা হচ্ছে আর্থিক ব্যাপারটা অনেকটা বড় থাকে, এবং প্রপার জিম ট্রেনারের কাছে গিয়ে করতে হয়, এটা একটা বড় ব্যাপার। যোগাটাও নিশ্চয়ই একটা প্রপার ট্রেনারের কাছে করতে হবে। এর জন্য আপনার খাদ্যের তালিকাটাও কিন্তু অনেক বাড়াতে হয়, কারণ ধরুন একজন যৌগিক মানে যারা যোগাসন করে তারা নর্মাল যে আমরা রেগুলার যে খাওয়া দাওয়া করি তাতেও হয়ে যাবে, কিন্তু জিম করতে গেলে তার থেকে কিন্তু অনেক বেশি খেতে হয়। এই জন্য একটা মানুষের যদি 1200 ক্যালোরি খাবার সারাদিনে হয়, তাতে দিয়ে কিন্তু যোগাসন করা যায়, কিন্তু একজন জিম করতে গেলে তাকে 2500 ক্যালোরি খেতে হবে, অর্থাৎ তার ক্যালোরি পরিমাণটা বেড়ে যাচ্ছে, তাকে সেটা মেনটেন করতে হবে, এবং রেগুলার বেসিক তাকে যোগাসন এই জিমটা করতে হবে। অ্যারোবিক্সের ক্ষেত্রেও তাই। এগুলো কিন্তু একটা আমি বলবো যে প্রথম দিকে যদি কেউ যোগাসন করতে নাও চায়, টিনেজারদের তাদের অ্যারোবিক্স যোগাসন বা কোনো ডান্সের মাধ্যমে যদি কোনো এক্সারসাইজ হয়, তার মাধ্যম দিয়েও কিন্তু তাকে শরীরচর্চা ফিরিয়ে আনতে হবে। আচ্ছা, আলোচনা তো চলতেই থাকবে, কিন্তু তার পাশাপাশি যদি আমরা একটু যোগাসনের মাধ্যমে দেখি, তার কারণ এই মুহূর্তে পর্দার ওপারে যে দর্শকরা রয়েছেন তারা প্রত্যেকেই জানতে চান যে কোন বয়স থেকে এটা শুরু হওয়া দরকার, এবং বাচ্চা থেকে, কারণ বাচ্চাদের মধ্যেও এখন ওবেসিটির একটা মারাত্মক সমস্যা রয়েছে, স্ট্রেস সবার মধ্যেই রয়েছে। তো আমরা যদি ধাপে ধাপে দেখি যে কোন বয়স থেকে শুরু হওয়া প্রয়োজন এবং কাদের কি ধরনের যোগ চর্চা করা উচিত। খুব ভালো, কেননা যারা দেখছেন তাদের বক্তব্য শোনার পরই তাদের উৎসাহ তো বাড়ছে যে কি কি করব আমরা, তাই তো। তো তাদের প্রথম শিশুদের থেকে শুরু করছি, তোমরা সবাই একটু বসে যাও বজ্রাসনে। এই আসনটি আমাদের বাচ্চা বড় সকলেই করতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা বিশেষ করে এটা করতে পারি সেই জন্যই যে একটা গ্রোইং পেন হয় বাচ্চাদের, অনেক সময় বাবা মারা আসেন তাদের পা ব্যথা করছে, তাদের বাচ্চাদের কিন্তু এই পশ্চারে বসাতে পারে। দিদি যেটা প্রশ্ন করছিলেন আমাদের যে কোন বয়স থেকে শুরু করা যায়, আমি বলি 5 থেকেই করতে পারেন, কারণ আমরা মাতৃ জঠর থেকে কিন্তু যোগাসন শুরু করি। মাতৃ জঠরে যখন থাকি তখন আমি গর্ভাসনে থাকি, মাতৃ জঠর থেকে যখন আমরা ভূমিষ্ঠ হই তখন ডাক্তাররা মাথাটা নিচের দিকে করে পাটা উপরের দিকে রাখে, ওটা হচ্ছে শীর্ষাসন। অর্থাৎ আমি বললাম যে মাতৃ জঠর থেকে শুরু হয় এবং প্রথম ধাপে তাকে শীর্ষাসন করে তার ব্রেন সার্কুলেশন বাড়ানো হয়, এবং এরকম ধাপে ধাপে যেতে যেতে লাস্টে দেখবেন যে পশ্চাৎটি আমরা করি সেটা হচ্ছে শবাসন, অর্থাৎ মৃতাসন, মানে ওইটা থেকে আমাদের বিদায় নিতে হয়, মানে জন্ম থেকে মৃত্যুই আমরা যোগের মধ্যে রয়েছি। আমরা আসি বাচ্চারা যেটা করবেন, প্রথমে এরা বজ্রাসন করতে পারে,
এই বজ্রাসনটি করলে তাদের কি হয়, গ্রোয়িং পেনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এছাড়াও আমাদের হাঁটুর ফ্লেক্সিবিলিটি বাড়াতে সাহায্য করে। এটা বড় এবং ছোট সবার ক্ষেত্রেই, একদম এজেড যারা 40-45 পরে বজ্রাসন দুম করে শুরু করবেন না, তাদের যদি আর্থ্রাইটিসের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই বজ্রাসন কিন্তু হিতে বিপরীত হতে পারে। অবশ্যই কোনো যোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে করবেন। এখান থেকে তোমরা চলে যাও পদ্মাসন করো। বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব জরুরি, কারণ ওদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন একটা বড় ফ্যাক্টর থাকে। তো আমরা অনেক সময় মনে করি যে আসনগুলোর নামকরণটা কেন পদ্মাসন হলো। দেখুন, পদ্মের মতো দেখতে, তাই এই আসনটির নাম পদ্মাসন। শীতল পদ্মের মতো বসে থাকেন বলে এই আসনটির নাম পদ্মাসন। প্রথম বাচ্চারা এই আসনটি করলে তাদের মন স্থির হবে, স্পাইনালটাকে খুব সোজা হতে সাহায্য করবে, আমাদের জয়েন্টসের ফ্লেক্সিবিলিটি বাড়াতে, বিশেষ করে লোয়ার পোর্শনে যে জয়েন্টসের ফ্লেক্সিবিলিটি বাড়াতে খুব সাহায্য করে এই পদ্মাসন। আচ্ছা, এখান থেকে তোমরা চলে যাও উষ্ট্রাসন। উষ্ট্রাসনটা করছে, এটিও আমাদের মাঝবয়সী আর টিন এজে চলে গেলেন তাদের ক্ষেত্রে অনেকটা সময় গ্রোথের একটা ফ্যাক্টর থেকে যায়। এই গ্রোথ ফ্যাক্টরের জন্য আমাদের স্পাইনের ফ্লেক্সিবিলিটি খুব বেশি জরুরি। সেই ক্ষেত্রে আমাদের এই উষ্ট্রাসনটা খুব দরকার। এটাকে আমরা বলি ক্যামেল পশ্চার বা উষ্ট্রাসন, মানে উটের নামকরণ থেকে হয়েছে বলে এই আসনটির নাম উষ্ট্রাসন। এটি করলে আমাদের স্পাইন ফ্লেক্সিবিলিটি তো বাড়ছে, আমাদের শরীরে যে বক্রতা থাকে সেই বা হাঞ্চব্যাক টেন্ডেন্সি সেটা কেটে যেতে সাহায্য করছে। এছাড়াও আমাদের লাংস ক্যাপাসিটি বাড়াতে সাহায্য করছে। আমাদের যাদের সর্দি কাশির সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এটা উপকার। ছেড়ে দাও। এবার যেটা জানতে চাইবো, আপনি আলোচনার মধ্যেই বলছিলেন যে কোথাও গিয়ে যারা এই যোগ চর্চা দৈনন্দিন তাদের জীবনশৈলীর মধ্যে রাখছে সেখানে বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন। আবার অনেকেই রয়েছেন যে হয়তো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই করছেন, সেক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে? এটা দারুণ প্রশ্ন, কেননা দর্শকদের এই প্রশ্নগুলো তো থাকেই। আমরা যেটা দেখি ভুল, এখন দেখবেন অনেকে ইউটিউব দিয়ে যোগাসন করছেন। আমি দেখিয়ে দেবো আপনাকে যে আপনি একটা পশ্চার করলেন, বজ্রাসন করলেন, সবাই আপনিও একে দেখে বজ্রাসনটা করলেন। বজ্রাসন করে আমি বললাম, যেহেতু আমি স্পেসিফিক বলে দিলাম যে হাঁটুর উপর চাপ পড়ছে বলে আপনারা হাঁটুর দিকে নজর দেবেন। আমি কিন্তু আপনাকে যেখানে মাইন্ড বলবো সেখানে আপনি বজ্রাসন করে দেখবেন যে আপনার মাইন্ডকে আমি সেখানে নিয়ে যাব এবং আপনি বলবেন সেখানে কাজই হচ্ছে। আচ্ছা, যেমন ধরুন এই বজ্রাসনটা করার পরে যদি আপনি অ্যাবডোমেনকে একটুখানি ইনসাইডে টেনে নিতে পারেন, টেনে নিয়ে যদি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে করেন, তাহলে হজম ক্রিয়াটা কিন্তু ভালো হয়। কারণ একমাত্র একটাই আসন আছে বজ্রাসন, যেটা খাওয়া দাওয়ার পরে করা যায়, অন্য কোনো আসন পাওয়া যায় না। আচ্ছা, তো তার মানে কি হলো, আমি তো প্রথমের দিকে বললাম এটা পায়ের ডেভেলপমেন্টের জন্য বা জয়েন্টসের ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য খুব দরকার, কিন্তু এটা কিন্তু মেইনলি হজম ক্রিয়ার জন্য। এবারে আমি যদি আবার বলি যে আপনি এই পশ্চারে বসে আপনি একটা দিকে ফোকাস করে বসে থাকুন, তাহলে কিন্তু কনসেন্ট্রেশন হয়ে গেল। আচ্ছা, তার মানে একটা দেখে করা আর একটা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করার মধ্যে অনেক তফাৎ আছে। পরবর্তী প্রশ্নে যাব যে সঠিক কোনো সময় রয়েছে কিনা যোগাসন করার, এবং যদি সঠিক পদ্ধতিতে করার না হয় শারীরিকভাবে কি কি ক্ষতি হতে পারে। তার আগে আরো কিছু যোগব্যায়াম দেখব যেটা আমরা প্রত্যেক দিনে আমাদের জীবনশৈলীতে রাখতে পারি। ঠিক আছে, আমরা এবার করি একটু ধনুরাসন। সবাই ধনুরাসন করি। এই আসনটিও ধনুকের মতো দেখতে করে আসনটির নাম ধনুরাসন। দেখুন, এটা যখন টেনে তুলছে ছিলার মতো, এটা কিন্তু আমাদের বডিতে একটা অ্যাকশন তৈরি হচ্ছে, আমাদের নার্ভাস সিস্টেমটাকে ভালো রাখতে সাহায্য করছে, আমাদের বডির বক্রতা দূর করতে সাহায্য করছে। যাদের পিজন চেস্ট, মানে বুকের পায়ের খাঁচার মতো বুকের চেস্ট, তাদের বুকটা প্রসারণ করতে সাহায্য করছে, লাংস ক্যাপাসিটি ভালো করছে, সর্দি কাশির ক্ষেত্রে খুব ভালো কাজ করে। অল্পতে যারা অসুখে ভোগেন তারা ছোট বয়স থেকে যেটা করেন রিল্যাক্স থেকে ছেড়ে দাও, তারা অনেক বেশি উপকার পাবেন এই আসনটি। এছাড়াও হজম ক্রিয়া ভালো করতেও এই আসনটি ভালো কাজ করে। আচ্ছা, তোমরা এখান থেকে চলে যাও অর্ধ মৎস্যাঞ্জ আসন। বসে যাও, একজন তুমি ফুলটা করো আর তুমি ইজি পশ্চার করো, যেটা সবাই করতে পারে। অর্ধ মৎস্যাঞ্জ আসন, এটিও নামকরণটা একটি মুনির নামকরণ থেকে হয়েছে। এই আসনটি করলে আমাদের দেখুন আমাদের স্পাইনের অর্ধ মৎস্যাঞ্জ আসন, অর্ধ মৎস্যাঞ্জ আসন। বসে যাও, এই বসে বডিটা টুইস্ট। তো এটি আমাদের স্পাইনটাকে মজবুত করতে সাহায্য করছে এবং আমাদের যে পেছনে মেরুদণ্ডটা রয়েছে, যেখানে ভার্টিব্রা 33টা ভার্টিব্রাই কিন্তু এতে মুভমেন্ট হতে সাহায্য করে। চেঞ্জ করে নাও। আর এতে কিন্তু প্যানক্রিয়াসকে ভালো রাখতে সাহায্য করে। ডায়াবেটিকদের ক্ষেত্রে কিন্তু এই আসনটি খুব উপকারী। চেঞ্জ করে দাও। আর এর সঙ্গে সঙ্গে আমাদের হজম ক্রিয়া ভালো করে, নার্ভাস সিস্টেমকে ভালো রাখে, শরীরকে তরতাজা রাখতে ভালো রাখে। এমনি দেখবেন আমরা
অনেক সময় টায়ার্ড ফিল করলে দেখবেন একটু বডি মোচড় দিই, তো একবার ডান দিকে একবার বাঁ দিকে এভাবে মোচড় দিই, তার মানে কি হয় আমাদের বডি নার্ভাস সিস্টেমটাকে এবং বডিটাকে আমরা ন্যাচারালি অনেক সময় এটাকে ঠিক করি। তো আমাদের এই যৌগিক সিস্টেমটা ছেড়ে দাও, এই যৌগিক সিস্টেমের একটা মানে বড় দিক রয়েছে যে এটা কিন্তু প্রকৃতিগতভাবেই আমাদের শরীরে তৈরি করা আছে। আচ্ছা, যেমন দেখবেন আমি একটি পশ্চার এক্ষুনি দেখাচ্ছি যে যষ্টি আসন, এই পশ্চারটিও আমাদের কিন্তু ঘুম থেকে ওঠার পরে আমরা কিন্তু অটোমেটিক্যালি দেখবেন একটু আলিশি ভাঙি বা চারপাই জীব, মানে আমরাও চারপাই জীবের মধ্যেই পড়ি। তো যারা যারা চারপাই জীব আছেন তারা দেখবেন সকলেই ঘুম থেকে ওঠার পর স্পাইনকে একটু স্ট্রেচ করে, সেটা কুকুর, বেড়াল, বাঘ, সিংহ প্রত্যেকেই দেখবেন একটু বডি স্ট্রেচ করে নিয়ে তারপর ওঠে। এবং আমরা ছাড়া যারা পাখি যারা আছেন দেখবেন তারা ঘুম থেকে ওঠার পরে ওড়ার আগে দেখবেন একটু ওয়ার্মিং আপ করে নেয়, ডানাটাকে দেখবেন একটু আপ ডাউন করে নেয়, তারপর তারা ওড়ে। তো এগুলো হচ্ছে আমাদের নেচার ভাবেই এসেছে বডিতে, জড়তা কাটানো। তো আমরা একটু যষ্টি আসন দেখিয়ে দিই সবাই। দেখুন এটা আমরা অবচেতন মনে করে থাকি এবং চেতন মনেও কিন্তু আমাদের করতে হয় যে যষ্টি আসন, এটাতে ভালো উপকার হয়। এটি যষ্টি মানে হচ্ছে লাঠি, লাঠি মানে যষ্টি মানে লাঠি, লাঠির মতো দেখতে বলে আসনটির নাম যষ্টি আসন। এটি আমরা যৌগিক ট্রাকশনও বলে থাকি। দেখুন আমাদের প্রত্যেকটা জয়েন্টসের, যেমন অ্যাঙ্কেল জয়েন্টস, নি জয়েন্টস, হিপ জয়েন্টস, ফুল স্পাইনাল কর্ডটা, এছাড়াও আমাদের শোল্ডার জয়েন্টস, এলবো জয়েন্ট এবং রিস্ট জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্টসের মধ্যে একটা স্ট্রেচিং ভাব হচ্ছে যেটা আমাদের ট্রাকশনের কাজ করে। এই আমরা ন্যাচারাল যে ট্রাকশনটা করি এতে কিন্তু আমাদের শরীরে জড়তা কাটে। জয়েন্টসে যাদের সমস্যা আছে, বিশেষ করে আর্থারাইটিস সমস্যা যাদের আছে, হাঁটুর দিয়ে যাদের সমস্যা আছে, যাদের টেনিস এলবো আছে, তারা এটা করতে পারেন। এছাড়াও বাচ্চাদের লম্বা হতে সাহায্য করে এই আসনটি। আচ্ছা, এই পর্যায়ে মূলত যে আসনগুলোর কথা আপনি বললেন বা আপনারা দর্শকরা দেখলেন, জানতে চাইবো যে শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে নাকি যে কোনো বয়সেই যারা বয়স্ক মানুষজন রয়েছে তারাও কি এই আসন করতে পারে? হ্যাঁ, এই আসনটি একটু এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই। আপনার বড় বক্তব্যের মধ্যে রয়েছে যে এক একটা আসনের সত্যি সত্যি প্রত্যেকটা আসনের একটা এফেক্ট এবং সাইড এফেক্ট বোধ আছে। এটা যদি আমরা প্রপারলি না ঠিক করি, ধরুন একটা শীর্ষাসন যদি একটা বয়স্ক লোকের হঠাৎ মনে হলো আমি শীর্ষাসন করব, বেশ ভালো, তো আসনটার অনেক উপকারিতা আছে। তো শীর্ষাসনটা করতে গেলে তার দেখা যাবে যে হাই ব্লাড প্রেশার হতে পারে, সার্ভাইকাল যদি কোনো সমস্যা থাকে তার একটা সমস্যা বেড়ে যেতে পারে, বা ব্যালেন্সের ফলে সে পড়ে যেতে পারে। যার জন্য এবারে আমাদের বোধহয় এই সিলেবাসের মধ্যেই আমাদের বৃক্ষাসনটা আছে, আমি দেখাবো আপনাদের। এই বৃক্ষাসনটা এখন বাদ দিয়েছে কারণ এবারে হেলদি এজিং এর জন্য তারা করতে গেলে এই ব্যালেন্সিং পশ্চারটা অনেক সময় পড়ে যেতে পারে, আঘাত হতে পারে। বাড়িতে একা একা হয়তো অনেক বয়স্ক মানুষ প্র্যাকটিস করতে যাবেন, সেই জন্য খুব সেফ পশ্চার আমাদের দেখানো হয়েছে এবং সেফ পশ্চার মাধ্যম দিয়ে আমাদের কিন্তু এবছরের প্রোটোকলটা তৈরি করা হয়েছে এবং মোদিজি নিজেও এটা করেন। এবং আমাদের পূর্বতন গভর্নর যিনি ছিলেন সিভি আনন্দ বোস, ওনাকে 3.5 বছর আমি ওনার পার্সোনাল ট্রেনার ছিলাম এবং উনিও রেগুলার কলকাতা থাকলেই আমাকে কল হতো এবং আমি যেতাম এবং রেগুলার 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট উনি কিন্তু করতেন যোগাসনটা। এখান থেকে দুটো প্রশ্ন মূলত জানতে চাইবো। একটা হচ্ছে যে এই যোগাসনের নির্দিষ্ট কি কোনো সময় রয়েছে? কারণ আমরা শুনে আসি সাধারণত যে ঘুম থেকে উঠে সকালে যদি করা হয় তাহলে ভালো, সেক্ষেত্রে কি উপকারিতা বেশি হয় নাকি দিনের যে কোনো সময় করা যায় প্রথমত? এবং দ্বিতীয়ত এই যে সাইড এফেক্টের প্রসঙ্গ আপনি বললেন যে কিছু কিছু যোগাসন অর্থাৎ সবার জন্য কি সব আসন নয়, এটা কি একটা বক্তব্য? দারুণ প্রশ্ন। ফার্স্ট লাইফ, প্রত্যেকের আলাদা আলাদা ক্লক। আমার ক্লক, আপনার ক্লক, আরেকজন যারা দেখছেন তাদের ক্লকটা আলাদা। কারণ হচ্ছে কেউ নাইট ডিউটি করেন, কেউ অন্য শিফটিং ডিউটি করেন, তাহলে কি তিনি যোগাসন করবেন না? যিনি নাইট ডিউটি করেন বা তার তো সকালবেলা সে ঘুমোতে হয়, তাহলে সূর্য উঠে যায়, তাহলে হবে না। আবার যখন বাড়ি ফেরেন তখন সূর্য ডুবে যায়, তাহলে আপনার যোগাসন হবে না। আমরা বলি কি যোগাসনে যেমন ওষুধ খাবার কোনো টাইম নেই, আপনার যোগাসনের কোনো টাইম নেই, যে কোনো সময় করতে পারেন, খালি ভরা পেটে নয়, খালি পেটে করতে হবে। লাঞ্চ ডিনারের 3.5 ঘন্টা বা 3 ঘন্টা বাদে আপনাকে করতে হবে। টিফিন হলে আপনি 0.5 ঘন্টা বাদেও করতে পারেন। হ্যাঁ, তবে নির্দিষ্ট টাইম যদি যার সময় আছে তিনি ভোরবেলা করলে বেশি ভালো। কেন আমরা আবার অনেক সময় বলি আমাদের ব্রহ্ম মুহূর্ত কিন্তু খুব ভালো মুহূর্ত, সকালবেলা করলে ফ্রেশ এয়ার পাওয়া যায়, পলিউশন কম থাকে, সাউন্ড পলিউশন কম থাকে, অন্যান্য মানুষদেরও ডিস্টার্ব কম থাকে। সেই সময় যদি করেন আপনি সারাদিনের এনার্জিটা অনেক বেশি গেইন করতে পারেন। আবার যারা সারাদিনে টাইম পান না, অফিস থেকে ফিরে এসে হাত মুখ ধুয়ে জাস্ট হালকা টিফিন করে 0.5 ঘন্টা বাদে যদি যোগাসন করেন, সারাদিনের যে ক্লান্তি বা যা ক্ষয় হয়েছে সেটাকে রোধ করতে পারবেন।
আচ্ছা, আপনি বাচ্চাদের প্রসঙ্গ দিয়ে শুরু করলেন। অনেকেরই হাঁটুর সমস্যা থাকে। এই যে আপনি একবার বলছিলেন যে যোগাসনের মাধ্যমে শারীরিক বেশ কিছু সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব, এবং কোথাও গিয়ে যোগের সাথে শুধুমাত্র শরীর নয়, মানসিকের একটা মানে বড় দিক রয়েছে, মানসিক যে স্বাস্থ্য তারও একটা বিরাট যোগ রয়েছে। তো স্ট্রেস, অ্যাংজাইটি, এটা এখন সবার মধ্যেই সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো কাটানোর জন্য বা হজম ক্ষমতা বাড়ানোর জন্য, যেগুলো খুব সাধারণ সমস্যা, আমরা প্রত্যেকে ভুগি, তার জন্য কি কি ধরনের যোগাসন করা যায়? এটা তো আমাদের এটা নয়, প্লাস আমাদের এই বছরে যে থিমটা রয়েছে, এদেরই তো সমস্যাটা আসে। আমাদের 45 এর পর থেকে আমাদের বডির ডেপ্রিসিয়েশন শুরু হয়ে যায়। যখন ডেপ্রিসিয়েশন শুরু হওয়া মানে শরীরে এবারে আমাদের বিদায় পালা শুরু। তো আমার মনে হয় সেই সময়টাই, দেখুন আমাদের পৃথিবীতে জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি থাকবো কিন্তু সুস্থ হয়ে থাকা। যে আমাদের এই বছরে যে থিমটা, তার উদ্দেশ্য হচ্ছে যে আমি বললাম যে 30 অব্দি যে একটা টার্গেট নেওয়া হয়েছে, এখানে মানুষ 80 বছর অব্দি বাঁচুক, কিন্তু সে নিজে সুস্থভাবে সে নিজে টয়লেটে যেতে পারবে, তিনি নিজে খেতে পারবেন, তিনি বাজার করতে পারবেন, সেই জায়গাটা আনতে হবে। যোগাসন বা এক্সারসাইজের মাধ্যমে যে কাজটা করা যায়, যে আমার বডি যে ডেপ্রিসিয়েশনের ভাগটা সেটাকে কমিয়ে আনা হয়। মানে যেটা ধরুন আপনি 5 বছর পরে হবে, বা 5 বছর আগে যেটা করেছেন সেটা 5 বছর পরে হবে। মানে আস্তে আস্তে আপনার বডিটা, মানে আমাদের দুটো সিস্টেম আছে, একটা জানেন তো, উপর থেকে দেখে আমাকে লাগছে 50, কিন্তু ভেতরে গিয়ে দেখা যাচ্ছে, যদি আমার ভেতরের সিস্টেমটাকে দেখা যায়, তার যদি টেস্টিং করা যায়, দেখা যাবে আমার 60, অর্থাৎ রিয়েল এজ এবং ইনার এজ। আমরা যদি একটু যোগ ব্যায়ামের মাধ্যমে দেখি, তাহলে মনে হয় দর্শকদের বুঝতে, তাহলে আমার মনে হয় এবারে তোমার একটুখানি কেউ সুখাসনে বসো, তুমি অনিন্দিতা, আর তুমি বজ্রাসনে বসো, নিয়ে কপালভাতি করে রাখো। কপালভাতি করো। এটা হচ্ছে ব্রিথ আউট, অ্যাবডোমেন ইন। শ্বাসটা ছাড়বেন আর পেটটা ঢোকাবেন। এটার কাউন্টিংটা আমরা 20, 30 এইভাবে বাড়াতে বাড়াতে 50, 60 অবধি করতে পারি। কখনোই এই 500 কাউন্ট, 1000 কাউন্ট এইটা প্র্যাকটিস করবেন না। সবসময় প্র্যাকটিস করবেন 20 কাউন্ট দিয়ে। 20 কাউন্ট মানে এক একটা স্ট্রোককে এক একটা কাউন্ট ধরি, এইভাবে 20 কাউন্ট, 30 কাউন্ট দিয়ে শুরু করবেন। সেটা 3টে স্টেপে করবেন, মানে 30 করলে 3 বার করবেন, তাহলে 90 মানে 1.5 মিনিট করতে পারলেন। কষ্ট করে কোনো কিছুই করবেন না। আমাদের আসন করার মানে হচ্ছে যে আপনি করার পর যেন আপনি বেটার ফিল করেন, তার মানে আপনার এক্সারসাইজটা বা আসনটার একটা উপকারিতা পাওয়া যাবে। এটাতে অনেক বেশি হয়, এটা হজম ক্রিয়া ভালো করে, শ্বাসের সমস্যা থাকলে সেটাকে দূর করে। এছাড়াও আমাদের ডায়াবেটিকের যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও উপকার করে এই কপালভাতিটা। আচ্ছা, ঠিক আছে। এরপরে তোমরা একটা দেখাও পবন মুক্ত আসন। এটি একটি বড় সমস্যা আমাদের। প্রথমে রাইট লেগ ভাঁজ করে পেটের উপর চেপে ধরো। সবকটা ক্ষেত্রে কিন্তু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন। এটা 10 কাউন্ট ধরে রেখে আবার আস্তে আস্তে পাটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে বাঁ পাটা করো, দুজনে ছেড়ে দাও, দিয়ে বাঁ পা করো। এটা পেটের উপর চাপ দিয়ে রাখতে হবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। যদি ডান পায়ে 10 বার করেন তাহলে বাঁ পায়ে 10 বার করতে হবে। এবারে বাঁ পা ছেড়ে দাও। এবার দুটো পাকে একসঙ্গে পেটে চেপে রাখবে। যদি ডান পা এবং বাঁ পা 10 বার করেন বা 20 বার করেন, তাহলে ডবল পাকেও 20 বার করতে হবে। আচ্ছা, মানে একটা কমপ্লিট সেট। এই আসনটার উপকারিতা অনেক। এটার নামই হচ্ছে পবন মুক্ত আসন, মানে পবন মুক্ত হয়, মানে আমাদের বডিতে যদি উইন্ড যদি থাকে সেটাকে রিলিজ ফিল করে এটাতে। আর কি করে, ছেড়ে দাও। এতে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এটা যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছেন তারা সকালবেলা ঈষদুষ্ণ গরম জল 1 গ্লাস বা 2 গ্লাস যদি খেতে পারেন আরো ভালো। করার পর একটু পাইচারি করার পরে যদি এই আসনটি করেন, আপনার বাউলস ক্লিয়ার হওয়ার জন্য খুব উপকারী এই আসনটি। এছাড়াও এই আসনটি আমাদের ডিসেন্ট্রি, আমাশা কমাতে সাহায্য করে, হজম ক্রিয়া ভালো করে, আর পেটের মেদ কমাতে সাহায্য করে। এরপরে আরেকটি আসন করো, উত্থান পদাসন। দুটো পাকে একসঙ্গে লিফট করো উপরে, তোলে উপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলবে। এইভাবে রাখো। অনিন্দিতা এক পা করো, অনিন্দিতা এক পা করো। হ্যাঁ, যারা 2 পা পারবেন না তারা এক পা করবেন। এটি কিন্তু খুব মানে আমাদের লোয়ার অ্যাবডোমেনকে ভালো রাখতে সাহায্য করছে। এতে হজম ক্রিয়া ভালো হয়, থাই মাসেলসের জোর বাড়ে, এবং আমাদের প্রসবের পরেও মায়েরা যদি আসনটি করে, পাটা চেঞ্জ করো,
তাহলে কিন্তু তাদের মানে আমাদের অ্যাবডোমিনাল মাসেলের পাওয়ারটা ফিরে আসতে পারে এবং আগের অবস্থায় ফিরে আসতে সাহায্য করবে। এছাড়াও যাদের হার্নিয়াটিক টেন্ডেন্সি আছে তাদেরও কিন্তু এই আসনটি খুব উপকার। আর যদি আম্বিকার হার্নিয়া থাকে তাহলে হাতটা নাভির উপর দিয়ে দাও, দুটো হাতকে দিয়ে নাভির উপর রেখে যদি করেন তাহলে উপকারটা পাবেন এবং কোনো অসুবিধা হবে না। রেস্ট ছেড়ে দাও। আমরা আলোচনার প্রায় একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমি যেটা দিয়ে শেষ করতে চাইবো যে স্বাস্থ্যকর বার্ধক্য, মানে যেটা এবারের থিম, যে তার জন্য যোগ চর্চা, সবশেষে বয়স্ক মানুষদের জন্য কি বলতে চাইবেন? এবং আমাদের প্রত্যেকেরই একটা বিষয় থাকে যে এত ব্যস্ততা, তার জন্য আমরা যোগ চর্চা অর্থাৎ শরীর চর্চা করতে পারছি না, কিন্তু সেটা জরুরি, তাদের জন্যই বা কি পরামর্শ থাকবে? হ্যাঁ, তাদের পরামর্শ হচ্ছে আপনারা প্রথমেই ভাববেন না যে আপনার বয়স হয়েছে। আমিও ভাবি না আমাদের বয়স হয়েছে। তো 60-এর পরে যাদের বয়স বা যাদের বার্ধক্য মনে হচ্ছেন, এই বার্ধক্য কথাটা আমার কাছে মানে নয়, কেন আমি বলি যে এটা এজ না, এটা এজ মানে ধার। এই বয়সের ধার অনেক বেশি, কারণ শরীরটাকে আমরা জানি, আমরা মানসিকভাবে অনেক বেশি উন্নত আমরা, এবং আমরা শরীরচর্চা শুরু করুন। আমি বলছি যাদের মনে হচ্ছিল যে আমি উইক, আমার অনেকগুলো সমস্যা, আপনি দিনে 15 মিনিট যোগাসন করুন, কিছু ধ্যান করুন, কিছু প্রাণায়াম করুন, পজিটিভ থিঙ্কিং করুন, খাওয়া দাওয়া মেনটেন করুন, বিশেষ করে ফ্রাইড ফুড, স্পাইসি ফুড, মিষ্টি, কার্বোহাইড্রেট পরিমাণটা কম, অনেকটা আম না খেয়ে 1 পিস আম খেলেন, এইভাবে যদি আপনি থাকেন তাহলে আপনি অনেক বেশি লাইফ লিড করবেন। এবং রেগুলার 10 থেকে 15 মিনিট কিন্তু ব্যায়াম আপনাকে করতেই হবে, আসন করতেই হবে, প্রাণায়াম করতেই হবে। অনেক ধন্যবাদ উজ্জ্বল দা। আজ এই বিশেষ দিনে অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবসে খুবই প্রাসঙ্গিক এই আলোচনা এই জন্যই, সুস্থ থাকতে গেলে শরীর চর্চা করতেই হবে। ব্যস্ত আমরা প্রত্যেকে, কিন্তু সেই ব্যস্ততার মধ্যে থেকে যদি কিছুটা সময় আমরা বের করে নিতে পারি, নিজেদের জন্য দিতে পারি, এবং বয়স শুধু একটা সংখ্যা মাত্র, সেটা মাথায় রেখে একেবারে ছোট থেকে, যেরকম বললেন উজ্জ্বল দা, 5 বছর বয়স থেকে কিন্তু এই যোগব্যায়াম করা যায়। সেই যোগ চর্চা যদি শুরু করা যায় এবং সেটা যদি বয়সের সাথে সাথে আমরা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি করতে পারি, তাহলে সুস্থভাবে আমরা দীর্ঘদিন থাকতে পারবো। এর পাশাপাশি আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব, যেখানে আরো বেশ কিছু যোগব্যায়াম আমরা দেখব। আমাদের সঙ্গে রয়েছেন যোগগুরু অজিত ব্যানার্জি। ওম। পশ্চিমবঙ্গবাসীকে প্রণাম জানিয়ে আজকে যোগের দ্বারা কি লাভ, বয়সকালে যোগ করলে কি লাভ হবে, আপনাদেরকে বাস্তবিক প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি, সেগুলো আপনি করবেন। এবং ব্যস্ত মানুষ কিভাবে যোগ করলে কম সময়ের মধ্যে 20-25 মিনিটের মধ্যে লাভ পেতে পারেন, সে বিষয়ে আজকে দেখাবো। আসুন, ধ্যানের আসনে বসুন, পায়ের ওপরে পা তুলে, হাত ধ্যান মুদ্রা, মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ, লম্বা শ্বাস নেবেন, লম্বা ছাড়বেন, লম্বা শ্বাস নেবেন, লম্বা ছাড়বেন। একে বলা হয় দিব্য দর্শন প্রাণায়াম। দিব্য দর্শন প্রাণায়াম করলে আপনার রক্তের সাথে অক্সিজেন মিলে যাবে, আপনাকে হাসপাতালে গিয়ে আর অক্সিজেন নিতে হবে না, আপনি সুস্থ, প্রাণায়াম করেই আপনি সুস্থ থাকতে পারবেন। আমার 80 বছর বয়সেও আমি বিভিন্ন জায়গায় যোগের কার্যক্রম করে ফিরতে পারছি, এই কারণে যে আমি রোজ যোগ করি। ভোরবেলা সূর্য উদয়ের আগে উঠে যোগ করলে লাভ বেশি পাবেন, অন্য সময়ে করলে ভরা পেটে কমসে কম করবেন না। আসুন, লম্বা শ্বাস নিন, লম্বা ছাড়ুন, দিব্য দর্শন প্রাণায়াম। এরপরে আপনাদের দেখাবো কপালভাতি প্রাণায়াম, যেই প্রাণায়ামের দ্বারা আপনার মেটাবলিক সিস্টেমটি ইমপ্রুভ করবে। আসুন, প্রশ্বাস ছেড়ে 1 সেকেন্ডে 1 স্ট্রোক। এক সেকেন্ডে 1 স্ট্রোক। কেবল প্রশ্বাস ছাড়বেন, নাভিকে ভেতর দিকে পিঠের সঙ্গে সাটাবার চেষ্টা করবেন। এতে আপনার মেটাবলিক সিস্টেম ইমপ্রুভ করবে। আপনার শরীরে যদি মেটাবলিক সিস্টেম ইমপ্রুভ করে, আপনার শরীর আপনার থেকেই উন্নতি হবে। হাত পৃথ্বী মুদ্রায়
রিং ফিঙ্গারকে থামসের সাথে টাচ করাবেন, হাঁটুর উপরে দেবেন, পৃথ্বী মুদ্রা। সূর্য মুদ্রা, মেটাবলিক সিস্টেমকে ইমপ্রুভ করতে গেলে আপনার শরীরে সূর্য দেবতার প্রভাব পড়তে হবে। সূর্য যদি কাজ না করে আপনার ঘরে গাছও বাঁচবে না, আপনিও বাঁচবেন না, আপনার শরীর দুর্বল হবে। সেই সূর্য দেবতাকে কার্যকরী করতে গেলে সূর্য মুদ্রা করতে হবে। রিং ফিঙ্গারকে থাম্বস দিয়ে চেপে ধরবেন, সূর্য মুদ্রা। কপালভাতি করে যান রোজ কমপক্ষে 5 মিনিট। বেশি যার অ্যাকুট প্রবলেম আছে, যার বিভিন্ন রকমের প্রবলেম আছে, সে 15 মিনিট করবেন। আমরা এখানে 15 মিনিট দেখাতে পারছি না, কেবল আপনাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে করবেন। 1 সেকেন্ডে 1 স্ট্রোক, কেবল নাভিকে পিঠের সঙ্গে ধাক্কা মারুন। কপালভাতি শেষ করবার সময় কপালভাতিকে লক করে দিতে হয়, প্রশ্বাসকে বাইরে ছেড়ে বাহ্য প্রাণায়াম 3 বার। আরেকবার, হ্যাঁ, যার হার্টের প্রবলেম আছে, ব্লাড প্রেশারের প্রবলেম আছে, সে অগ্নিসার ক্রিয়া করবেন। চলুন আবার দেখিয়ে দিচ্ছি। নাভিকে নাচাতে হবে, এটি হলো অগ্নিসার ক্রিয়া। এরপরে দেখাবো আপনার শরীরে অক্সিজেন বেশি কিভাবে যাবে। অনুলোম বিলোম প্রাণায়াম, হাতকে বায়ু মুদ্রা করে বুড়ো আঙুল দিয়ে ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে লম্বা শ্বাস নেবেন, বাঁ নাক বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়বেন, ডান নাক দিয়ে নেবেন। 3 সেকেন্ডে নিতে হবে, আবার 3 সেকেন্ডে ছাড়তে হবে। নাকে বলা হয় পূরক, ছাড়াকে বলা হয় যোগের ভাষায় রেচক। আপনি মন শান্ত করে 3 সেকেন্ডে নেওয়া, 3 সেকেন্ডে ছাড়া প্রাণায়াম করলে বয়সকালে, অর্থাৎ 40 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে আপনার শরীরকে সুস্থ রাখতে আপনি যদি যোগ করবেন, আপনার শরীরে রোগ কম আসবে, আপনি রোগ মুক্ত থাকবেন, আপনি সুস্থ থাকবেন। 130 বছর পর্যন্ত বাঁচতে পারা যাবে যোগ করলে, 130 বছর পর্যন্ত বাঁচতে পারা যাবে। আমার 80 বছর বয়সেও আমি কলকাতা শহরে গ্রামে যোগ করিয়ে বেড়াতে পারছি, কেবল আমি নিজে যোগ করি ভোরবেলা সূর্য উদয়ের সময়। তার জন্য এখানেই প্রমাণ যে বয়সকালে যোগ করলে সুস্থ থাকা যায়। অনুলোম বিলোম প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম অবশ্যই করবেন। 3 সেকেন্ডে নেওয়া, 3 সেকেন্ডে ছাড়া। বাঁ নাক দিয়ে শেষ করতে হবে। থাইরয়েডের প্রবলেম থাকলে বুঝতে পারা যায় না, থাইরয়েডের প্রবলেমকে ঠিক করতে গেলে উজ্জায়ী প্রাণায়াম করতে হবে। আসুন, গলাকে টাইট করে ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে ছাড়বেন। বয়সকালে আরেকটি প্রবলেম হলো মাথার ভেতরে বিভিন্ন রকমের প্রবলেম ঘুরতে থাকে। মাথার ভেতরে আমি পারলাম না, আমি জীবনে ফেল করে গেলাম, আমার দ্বারা হলো না, এইসব দুশ্চিন্তা ঘুরতে থাকে। সেগুলোকে, সমস্ত চিন্তাগুলোকে দূর করতে গেলে যেমন একটি প্লেটে পিঁপড়ে ধরলে তাকে ভাইব্রেশন দিয়ে তাকে দূর করা হয়, তেমন আপনি আপনার মাথার ভেতরে যে সমস্ত দুশ্চিন্তাগুলো ঢুকে যাচ্ছে বা ভালো চিন্তাও আপনার ক্ষতি করবে। আসুন, ভামরি প্রাণায়াম, কান বন্ধ, চোখ বন্ধ, আজ্ঞা চক্র বন্ধ করে সমস্ত উইন্ডোগুলোকে বন্ধ করে দিয়ে একটি কচ্ছপ যেমন নিজেকে সেভ করে নেয়, আপনিও আপনাকে সেভ করতে শিখুন। আসুন, ডোমরার মতো ধ্বনি করবেন, মাথার ভেতরে ভাইব্রেশন, ধ্যান করবেন 5 বার। ধীরে বন্ধ করে হাত দুটোকে রগড়াবেন। চোখ খুলতে গেলে হাতকে রগড়িয়ে হাতকে গরম করে বন্ধ চোখের উপরে দেবেন। 3 সেকেন্ডে নেওয়া, 3 সেকেন্ডে ছাড়া। বাঁ নাক বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়বেন। 3 সেকেন্ডে নেওয়া, 3 সেকেন্ডে ছাড়া। অনুলোম বিলোম প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম অবশ্যই করবেন। 3 সেকেন্ডে নেওয়া, 3 সেকেন্ডে ছাড়া।
আপনার চোখের প্রবলেমও ঠিক হয়ে যাবে, মন তো শান্ত হবেই, কান্তি আভা বিউটি বৃদ্ধি হবে, ফেস মুখের যে কান্তি আভা শরীরে চেঞ্জ হয়ে যাবে। আপনি এগুলো করেই দেখুন, আপনি এই কর্মজীবনে যেমন ছিলেন আর যোগের জীবনে আপনার চেঞ্জ হয়ে যাবে। আসুন এবার শরীরের জয়েন্ট, বয়স হয়ে গেলে শরীরের জয়েন্টে প্রবলেম হয়, শরীরের জয়েন্টে বিভিন্ন, প্রথমে আঙ্গুলগুলোকে সমস্ত জয়েন্টগুলো সকালবেলা ঘুরিয়ে দিতে হবে। বয়স হয়ে গেলে গাঁটের প্রবলেম হয়, আর্থ্রাইটিসের প্রবলেম হয়, এগুলোকে ঠিক করতে গেলে সকালবেলা আপনাকে শরীরের জয়েন্টগুলোকে ঘুরিয়ে দিতে হবে। আর সবচেয়ে বড় প্রবলেম যেটা আমাদের সমাজে, অলসতা, লেজিনেস, এই অলসতাকে দূর করতে গেলে আপনাকে এই পীড়ামুক্তাসন এটা সকালবেলা করলে আপনার অলসতা থাকবে না, সারাদিন আপনি কাজ করে বেড়াতে পারবেন, আপনার যতই বয়স হোক। এখন পর্যন্ত যেটা দেখা গেছে 130 বছর পর্যন্ত মানুষ যোগ করলে বাঁচতে পারে। আসুন ধরে বাঁ দিকে সমস্ত জয়েন্ট গুলোকে ঘুরিয়ে দেবেন, আপনি সকালবেলায় সমস্ত জয়েন্ট ঘুরিয়ে দেবেন। উল্টো দিকে, হ্যাঁ, ঘুম থেকে উঠে সূর্য উদয়ের সময় করলে আপনি লাভ বেশি পাবেন, অন্য সময় করলে লাভ কম পাবেন, আর দুপুরে খাওয়ার পরে বা রাতে খাবার পরে করলে লাভের থেকে লোকসান বেশি হবে। তাই সাবধান সাবধান, খাবারের 4 ঘন্টার মধ্যে যোগ করবেন না, যোগ করলে ক্ষতি হবে। উল্টো দিকে ঘোরান। এবার হাঁটু, অনেকের আর্থ্রাইটিস প্রবলেম আছে, হাঁটুর প্রবলেম আছে, হাঁটু নাকে, হাঁটু ব্যথা, বয়স হয়ে গেলে সবচেয়ে বড় প্রবলেম হলো হাঁটু ব্যথা, নি রিপ্লেসমেন্টে যেতে হয়। আপনি যদি এগুলো করেন আপনাকে নি রিপ্লেসমেন্ট করতে হবে না, অন্য হাঁটু আপনাকে নি রিপ্লেসমেন্টে যেতে হবে না, অনেক দিন পর্যন্ত আপনি ভালো থাকতে পারবেন। ধরে ঘুরিয়ে দিন, আবার উল্টো দিকে, আবার এটা, আবার উল্টো দিকে। এবার হাফ বাটারফ্লাই, এখানে আপনার হিপ জয়েন্টে প্রবলেম হয়ে যায়, বয়স হয়ে গেলে হিপ জয়েন্টে প্রবলেম হয়, এটি করলে আপনার হিপ জয়েন্টের প্রবলেম হবে না। যারা বিশ্বাস করে ভক্তির সঙ্গে করতে পাবেন তারা বেশি লাভ পাবেন, তাড়াতাড়ি লাভ পাবেন। যারা বিশ্বাস করবেন না তারা চেষ্টা করে দেখুন, তারপরে বিশ্বাস করতে হবে, পা চেঞ্জ করে সমস্ত জয়েন্ট গুলোকে আপনাকে সকালবেলা মুভমেন্ট করে দিতে হবে। ফুল বাটারফ্লাই, এই আসনটি করলে আপনি অনেকক্ষণ একই আসনে বসতে পারবেন। কোমর, পা খুলে দিন, পেছনের হাত দেখতে হবে, পেছনের হাত দেখতে হবে। এরপরে কি হলো, কোমরের হয়ে গেল, এবার শরীরের উপরের হাতের বুড়ো আঙুলকে চেপে চেপে ধরুন। এবার রিস্টকে ঘোরান, আবার উল্টো দিকে। এবার কোনোই কাঁধে নিয়ে বন্ধ করুন, আবার খুলে দিন, বন্ধ করুন, খুলে দিন। পার্কিনসন থাকলে ঠিক হয়ে যাবে, আর্থ্রাইটিস থাকলে ঠিক হয়ে যাবে। উপর দিকে, সাইডে, কাঁধকে ঘোরান, উল্টো দিকে। হ্যাঁ, মন শান্ত করে করলে লাভ বেশি পাবেন, নাহলে মাঠে ঘাটে গিয়ে এক্সারসাইজ করলে অত লাভ পাওয়া যাবে না। মনকে শান্ত করে ভোরবেলায় করতে হবে। উল্টো দিকে। এবার পিঠের মাসেলকে টানুন, আবার এদিকে টানুন, আবার এইদিকে। ঘাড়ে চাপ দিন, কপালে চাপ দিন, সাইডে চাপ দিন, অন্য সাইডে চাপ দিন। এবার চোখ বন্ধ করে, এটা চোখ খুলে করলে মাথা ঘোরাবে, চোখ বন্ধ করে ঘাড়কে বাঁদিকে ডান দিকে, ঘাড়কে ঘোরান উল্টো দিকে। এবার চিত হয়ে শুয়ে পড়ুন, কিছু আসন দেখাবো, তাকে বলা হয় পবন মুক্তাসন। চিত হয়ে শুয়ে পড়ুন, কিছু আসন দেখাবো যাকে পবন মুক্তাসন বলা হচ্ছে। ডান হাঁটু নাকে, বাঁ হাঁটু নাকে, আবার ডান হাঁটু নাকে, বাঁ হাঁটু নাকে, দু হাঁটু নাকে, আবার দু হাঁটু নাকে। ডান পা দিয়ে গোল বানান, আবার উল্টো দিকে। যতবার ডান দিকে ঘোরাবেন ততবার বাঁ দিকে ঘোরান। এবার বাঁ পা দিয়ে গোল বানান,
উল্টো দিকে দু পা একসাথে, হ্যাঁ যার কোমরে ব্যথা আছে সে দু পা একসাথে করবে না। উল্টো দিকে নৌকাসন, নার্ভের প্রবলেম হয়ে যায়, বয়সকালে নার্ভের প্রবলেম হয়ে যায়। চলুন পাকে তুলে দিন 1 মিনিট, আর উঠে পায়ের বুড়ো আঙ্গুল দেখুন। যত বেশি সময় থাকতে পারবেন তত আপনার নার্ভ স্ট্রং থাকবে। বিশ্রাম, পা দুটো খুলে নিন। এবার ডান পা গুটিয়ে দিন, বা পা গুটিয়ে দিন, দু পা গুটিয়ে দিন। ডান দিকে ফেলুন, বাঁ দিকে দেখুন, বাঁ দিকে ফেলুন, ডান দিকে দেখুন, আবার ডান দিকে, বাঁ দিকে। এবার পা দূরে সরিয়ে, হাঁটু দূরে সরিয়ে ডান দিকে ফেলুন, বাঁ দিকে দেখুন। এটাকে বলা হয় মর্কট আসন। মর্কট আসন করলে শরীরের সমস্ত বডি পার্টস গুলো ফ্লেক্সিবল থাকবে। বয়সকালে এইসব আসনগুলো করবেন, এক্সারসাইজ বেশি করবেন না। এবার পা সোজা করে তুলুন, পা হাতে নিয়ে যান, উল্টো দিকে দেখুন, ব্যাক। বা পা সোজা করে তুলুন, উল্টো দিকে দেখুন, ব্যাক। এবার পেটের উপরে চলে আসুন, পেটের উপরে, বুকের নিচে হাত, ভুজঙ্গাসন। উপরে উঠে ছাদ দেখুন, স্পাইনাল কর্ড ফ্লেক্সিবল থাকবে। আবার তির্যক ভুজঙ্গাসন, পা ফাঁক করে দিন, ডান কাঁধ দিয়ে বাঁ পাকে দেখুন, বাঁ কাঁধ দিয়ে ডান পাকে দেখুন। ধনুরাসন, পেছন দিক থেকে পাকে ধরুন, দু পাকে ধরে টানুন, ধনুরাসন। স্পাইনাল কর্ড ফ্লেক্সিবল থাকবে, বয়সকালে পিঠকে। এবার শরীরকে তুলে নিন, মার্জারি আসন, শরীরকে নিচে উপর। অর্ধচন্দ্রাসন, বুকে হাত দিয়ে শরীরকে পেছনে বেন্ড করুন। এই আসনটি আমাদের প্রধানমন্ত্রীর নামে আমি সমর্পণ করেছি। উষ্ট্রাসন, যিনি বিশ্ব দরবারে আমাদের এই ভারতবর্ষের যোগকে বিখ্যাত করে দিয়েছেন, তবেই আজকে 21 জুন বিশ্ব যোগ দিবস পালিত হয়। ওনার নামে এই আসনটিকে আমি সমর্পণ করেছি। বজ্রাসনে বসুন, যার হাঁটুতে প্রবলেম আছে সে বজ্রাসনে বসবে না, সে যে কোনো আসনে বসে। ডায়াবেটিস হয় বয়সকালে, এই ডায়াবেটিস ঠিক করবার জন্য মন্ডুক আসন। প্যানক্রিয়াসে চাপ দিতে হবে, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন ডিসচার্জ করাতে হবে। এবার হাত খুলে, হাত খুলে এবার পিঠের মাসেলকে ফ্লেক্সিবল রাখবার জন্য পশ্চিমোত্তানাসন। যতটা বেন্ড হতে পারেন ততটা হবেন, জোর করে করবেন না এটা। আসুন, কানের সঙ্গে হাত, হাত পেছনে, ডান পা পার করে বা হাতকে নিয়ে তুলে দিন। মেরু বক্রাসন, ফ্লেক্সিবল থাকতে হবে মেরুদণ্ড। আবার উল্টো দিকে, এই পা পার করে পেছন দিকে। এবার একটু দাঁড়িয়ে, একটু দাঁড়িয়ে, বয়সকালে একটু দাঁড়িয়ে। পেট সাফ হয় না, কনস্টিপেশন হয় বয়সকালে, পেট সাফ হয় না। এবার পেট সাফ করার আসন। আসুন, মাথার উপরে হাত, এগুলো বলা হয় কনস্টিপেশন আসন। একবার বিশ্ব যোগ দিবস এই কনস্টিপেশনের উপরে হয়েছিল, তাই এবার আমি দেখিয়ে দিচ্ছি পেট সাফ কি করলে হবে। ঊর্ধ্ব তাড়াসন, পা ফাঁক করে, তির্যক তাড়াসন। কোটি
চক্রাসন, হাত সামনে, শরীরকে বেন্ড করে ঘুরিয়ে দিন। আবার এইদিকে, আবার এইদিকে। মল আসন, আপনার শরীরের সমস্ত নার্ভগুলো শক্তিশালী হয়ে যাবে। আজকাল তো আর ঘর মোছা হয় না, তাই এই মল আসন করে আপনি নিজেকে ঠিক রাখতে পারেন। চলুন এগিয়ে, আওয়াজ করুন না। আবার পিছিয়ে, ত্রিকোণ আসন, কোণ আসন, আবার এইদিকে উল্টো দিকে। শরীরকে যে দিকে মোচড় দেবেন তার উল্টো দিকে মোচড় দিতেই হবে আপনাকে, নাহলে শরীর বিদ্রোহ করবে। এবার স্ট্রেচিং, ভাইরাস করোনা। আবার এইদিকে উল্টো দিকে, আবার ব্যাক স্ট্রেচিং, বয়সকালে এই হালকা আসনগুলো করলেন, বেশি কঠিন আসন করলে বিপদ হয়ে যাবে। আসুন, বেশি কঠিন আসন করবেন না। হাঁটু জয়েন্টে প্রবলেম হয়, বয়স হলে 40 বছর পেরিয়ে গেলে জয়েন্টে প্রবলেম শুরু হবে। হাঁটু ঠিক করার আসন, হাঁটু ঠিক করার আসন। একটু শ্বাস নেওয়া, লাঞ্চকে বড় করা। এক্সারসাইজ করলে কেবল হবে না, বিশ্রামও ঠিক মতো নিতে হবে। আসুন চিত হয়ে শুয়ে পড়ুন, বিশ্রামও ঠিক মতো নিতে হবে। এক্সারসাইজ করলে তারপরে যে বিশ্রাম নেবে না তার ক্ষতি হবে, তাই এক্সারসাইজ করলে আপনাকে বিশ্রামও নিতে হবে। চিত হয়ে শুয়ে পড়ুন, পা দুটো 1 ফিট দূরে, কোমর থেকে হাত 6 ইঞ্চি দূরে। লম্বা শ্বাস নেবেন, লম্বা ছাড়বেন। সম্পূর্ণ শরীর শিথিল। আপনি নিরোগ, আপনি সুস্থ। আপনাকে ভাবতে হবে আপনি সুস্থ, আপনি নিরোগ। ধীরে ধীরে বাঁকাত হয়ে উঠে বসুন, ধ্যানের আসনে বসবেন, ধ্যানের আসনে বসবেন। ধ্যানের আসনে বসুন, ধ্যান মুদ্রা, মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ। আমার সাথে 3 বার ওম। আসুন, লম্বা শ্বাস নিয়ে ओम दौ शांति, शांति रत्नरिक्ष शांति, पृथिवी शांति राप, शांति रोषदय, शांति वनस्पतय, शांति विश्व देवा, सर्वस्व शांति। ओम शांति 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 ओम। এগুলোকে একটু চেষ্টা করে দেখুন, আপনি অবশ্যই লাভ পাবেন। ওম। 2015 সাল থেকে এই আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন পালন করা হচ্ছে, কিন্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট দিন কিন্তু যোগ দিবসের জন্য ধার্য
এমনটা নয়। সারা বছর ধরে প্রত্যেক দিন নিয়মিতভাবে এই যোগব্যায়াম করতে হবে এবং ব্যস্ততা তো থাকবেই, তার মধ্যে কিছুটা সময় বের করে রাখতে হবে নিজেদের জন্য, সুস্থ থাকার জন্য। কারণ যোগ মানে সংযুক্ত করা, অর্থাৎ শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্যকেও যদি সুস্থ রাখতে হয়, তার জন্য কিন্তু যোগব্যায়াম অপরিহার্য। Oh